গল্পের এই সুবিশাল জগতের অজানা পথের ট্যুর গাইড হয়ে আপনাদের সঙ্গে আছি আমরা, টিম গল্প বই। আসুন একসাথে আমাদের এই যাত্রা শুভ হোক। আজ শ্রী সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনাদের জন্য তার লেখা ভৌতিক গল্প নীল আতঙ্ক। বাংলার চলচ্চিত্র জগতে ও সাহিত্য জগতে যাদের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে সত্যজিৎ রায় অন্যতম। পথের পাঁচালী থেকে শুরু করে গোপী গাইন বাঘাবাইন থেকে সোনার কেল্লার মতন কালজয়ী চলচ্চিত্র যেমন রচনা করেছেন, তেমনই রচনা করেছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতন চরিত্র, যা তার প্রতিভার স্বাক্ষর বয়ে চলেছে যুগ থেকে যুগান্তর। চার্লি চ্যাপলিনের পরে তিনিই ছিলেন পৃথিবীর দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। 1987 সালে ফ্রান্সের সরকার তাকে তাদের বিশেষ সম্মান লেজিওন ড'নরে ভূষিত করেন। 1992 সালে তার মৃত্যুর কিছুদিন পূর্বে একাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস তাকে আজীবন সম্মানস্বরূপ অস্কার প্রদান করেন। আজকের গল্পটি আমরা সংগ্রহ করেছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 এই বইটি থেকে। শুরু হচ্ছে নীল আতঙ্ক। আমার নাম অনিরুদ্ধ বোস। আমার বয়স 29। এখনো বিয়ে করিনি। আজ 8 বছর হলো আমি কলকাতার একটা সদাগরি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছি, দোতলায় 2খানা ঘর, দক্ষিণ খোলা। 2 বছর হলো একটা অ্যাম্বাসেডর গাড়ি কিনেছি, সেটা আমি নিজেই চালাই। অফিসের কাজের বাইরে একটু আধটু সাহিত্য করার শখ আছে। আমার 3খানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলে প্রশংসাও পেয়েছে। তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাসে লেখা একদম হয়নি, তবে বই পড়েছি অনেক, আর তার সবই বাংলাদেশে নীলের চাষ সম্পর্কে। এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকেদের ওপর তারা কি রকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ হলো, আর সবশেষে কিভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল, এসবই এখন আমার নখদর্পণে। যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে এই কৌতূহল জাগলো, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরে নামকরা ডাক্তার ছিলেন। ওখানেই আমার জন্ম, আর ওখানকার এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা। আমার এক দাদা আছেন, আমার চেয়ে 5 বছরের বড়। তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছে গোল্ডাস গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার বিশেষ ইচ্ছে আছে বলে মনে হয় না। আমার যখন 16 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামার বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করি। তারপর একটা সাময়িক ইচ্ছা হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মায়ের ধমকানিতে চাকরির চেষ্টা দেখতে হলো। বড় মামার সুপারিশেই চাকরিটা হলো। তবে আমারও যে কিছুটা কৃতিত্ব ছিল না তা নয়। ছাত্র হিসাবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও বেশ গড়গড় করে বলতে পারি। আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগাড়ে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রাম বাসের ঘরঘরানি, এত হই হল্লা, জীবন ধারণের এত সমস্যা, মাঝে মাঝে ইচ্ছে করে এই সবের থেকে ছুটে বেরিয়ে চলে যাই। আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেছিও। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবার, একবার পোর্ট ক্যানিং,
আরেকবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এ ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাইনি। এ থেকে বোঝাই যাবে যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি দেখাদেখি চলেছিল। তারপর বোধ হয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মামা বাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে। খামের ওপর দেখা দেখেই বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখেছে, জঙ্গলি অফিসে চাকরি করছি, কোয়ার্টার্সও আছে, দিন সাতেকের ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছুদিনের, তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27শে এপ্রিল, তারিখটা আজীবন মনে থাকবে, তল্পিতল্পা গুটিয়ে কলকাতার জঞ্জাল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি। ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড়জোর 5-5.5 ঘন্টার ধাক্কা। 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়ব, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এই ছিল মতলব। কাজের বেলা গোড়াতেই একটা হোঁচট খেতে হলো। রান্না তৈরি ছিল ঠিক সময়, কিন্তু ভাত খেয়ে সবে পানটা মুখে পুড়েছি, এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভারভার্তিক লোক, তার ওপর প্রায় 10 বছর পর দেখা। মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না আমার তাড়া আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলাবাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোত্থেকে যেন বাড়ি ফিরছেন। আমায় দেখে বললেন, তা একা একা কোথায় পাড়ি দিচ্ছেন? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্নভাবেই বললেন, ওরে বাবা, এতটা পথ মোটরে একাই যাবেন? অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভার বন্দোবস্ত করলে হতো না? আমি বললাম, চালক হিসেবে আমি খুবই হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে, তাই ভাবনার কিছু নেই। আচ্ছা আচ্ছা, বেশ, বেস্ট অফ লাক। ভদ্রলোক বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভিতর ঢুকে পড়লেন। গাড়িতে স্টার্ট দেওয়ার আগে হাতঘড়ির দিকে চেয়ে দেখি 11:15। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছাতেই লাগলো 1.5 ঘন্টা। এই 30টা মাইল পথ পেরোতে এত ঝক্কি, রাস্তা এত বাজে ও আনরোম্যান্টিক যে মোটর যাত্রার প্রায় 16 আনা উৎসাহ উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পেছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতন। মন তখন বলে, এর জন্যই তো আশা। কোথায় ছিল এতদিন এই চিমনির ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেঠো বাতাস? 1:30 নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলালেবু আছে, ফ্ল্যাস্কে গরম চা আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশে স্টেশন। গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট ও 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি ছিল এখনো 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়ে, সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলাম বাজারের রাস্তা নিতে হবে। ইলাম বাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসেঞ্জর পেরিয়েই দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবে দৃষ্টিগোচর হয়েছে। এমন সময় আমার গাড়ির পেছন দিক থেকে একটা বেলুন ফাটার শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা একপাশে একটু কেদরে গেল। কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম
শহর এখনো কয়েক মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার বসানো আমার অসাধ্য কিছু না। তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছাটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো, পাশ দিয়ে হুসহুস করে অন্য কত গাড়ি বেরিয়ে যাবে আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু কি আর করা, 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার কেরিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেঁটে গেছে। ঘড়িতে দেখি 2:30 বেজে গেছে। আবহাওয়াতে একটা গুমোট ভাব। ঘন্টাখানেক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখেছিলাম বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন চারিদিক থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচের দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীল আভাস লক্ষ্য করলাম। মেঘ। ঝড়ের মেঘ কি কাল বৈশাখী? ভেবে লাভ নেই। স্পিডোমিটারের কাঁটা আরও চড়াতে হবে। ফ্লাক্সটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম। ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি, তার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্মরণিক্ষেপ, আর পর মুহূর্তেই কর্ণপটাহ বিদীর্ণ করা তামামা গর্জন, গুড়গুড় গুড়গুড় কড়কড় কড়াত। এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসেডর গাড়িকেই তাক করে যেন বিদ্যুৎবান নিক্ষেপ হচ্ছে, এবং আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন শিউরি ছাড়িয়ে ম্যাসেঞ্জরের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আরেকটি টায়ার কাজে ইস্তফা দিলেন। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি হয়েছে। ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণ ম্যাসেঞ্জর ছাড়িয়ে যাওয়ার কথা। কোথায় এসে পৌঁছালাম কিছু বোঝবার উপায় নেই। কাঁচের উপর জলপ্রপাত। ওয়াইপারটা সপাং সপাং শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনও সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘনবসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব তার উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে মাইল খানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ারও আর নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগল, এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষও তো আমার গাড়ির পাশ দিয়ে গেল না। তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপরে যদি কোনো ভুল রাস্তার মোড় ঘুরে থাকি? এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা খুব অস্বাভাবিক নয়, কিন্তু যদি ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে। যেখানেই এসে থাকি না কেন, এটা বীরভূমেরই মধ্যে, শান্তিনিকেতন থেকে মাইল 50-এর বেশি দূর নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে।
এমনকি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে হুইলসের প্যাকেট আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উপদেশ দেন কি করে? ভবিষ্যতে একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল। হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকারে গাঢ়তর। পিছনে ফিরে দেখি একটি লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই। টায়ার ফাটার পর গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায় আধখানা আটকে রেখেছে। লরি যাবার জায়গা নেই। ओ जी गाड़ी साइड कीजिए, साइड कीजिए। আমার অসহায় ভাব দেখেই বোধ হয় পাঞ্জাবি ড্রাইভারটি নেমে এলেন। ओ जी हुआ क्या जी? पंक्चर। আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে একপাশে সরিয়ে আপনার যাওয়ার জায়গা করে দিতে পারি। এবার লরি থেকে পাঁইজির সহকারী নেমে এলেন। তিনজনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে একপাশে করে দিলাম। তারপর জিজ্ঞেস করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি। তবে সেটা মাইল তিনেকের বেশি নয়। কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকানও নেই। লরি চলে গেল। তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো। আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দুমাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিতও নেই। আশেপাশের ডোবা থেকে ব্যাঙের কোরাস আরম্ভ হয়েছে। বৃষ্টিটা কমের দিকে। অন্য সময় হলে মাটির সোদা গন্ধে মনটা মেতে উঠত, কিন্তু এই অবস্থায় নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কি লাভ? হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসেডর গাড়ির থেকে অনুপযুক্ত আর কিছু আছে কি? বোধ হয় না। আরেকটা সিগারেট ধরাতে যাব, এমন সময় হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং হুইলটার ওপর পড়ল। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে। বোধহয় জানলা। ধোঁয়ার কারণ আগুন, কেরোসিনের আলোর কারণ মানুষ। কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে। টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। আলোর দূরত্ব বেশি নয়। আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা। একটা রাস্তাও রয়েছে, অপরিসর পথ। সেটা বোধ হয় আলোরই দিক থেকে। আমি যে রাস্তায় আছি সেটাই এসে পড়েছে। পথের দুপাশে গাছপালার বন, তলার দিকে আগাছার জঙ্গল। কুছ পরোয়া নেই। গাড়ির দরজা লক করে রওনা দিলাম। যতদূর সম্ভব খানখন্দ বাঁচিয়ে জল কাদার মধ্যে দিয়ে ছপাং ছপাং করে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়ল। বাড়ি বলা ভুল হবে, একখানা কি দেড়খানা ইটের ঘরের ওপর একটা টিনের চাল। ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভিতর একটা জ্বালানো লণ্ঠন, একটা ধোঁয়াটে ভাব, আর একটা খাটিয়ার কোণ লক্ষ্য করলাম। কই হ্যায়? একটা মাঝবয়সী বেঁটে গোফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুচকে চাইল। আমি আলোটা নামিয়ে নিলাম। कहाँ से आया बाबू? আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম, আচ্ছা, এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে?
যা পয়সা লাগে আমি দেব। डाक बंगलों में। ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখিনি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল। সেটা দেখিয়ে বললাম, "আহ, এটাই কি ডাক বাংলো?" हाँ बाबू, लेकिन वो बिस्तरा उस्तरा कुछ नहीं है। वो खाना भी नहीं मिलेगा। বিছানা আমার সঙ্গেই আছে। খাট হবে তো? जी, घटिया होगा। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছো দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটি হেসে ফেলল। তার হাতের শাঁকা মোটা রুটি আর তার বউয়ের রান্না উড়দকা ডাল কি আমার চলবে? বললাম, খুব চলবে। সব রকম রুটিই আমার চলে, আর উড়দকা ডাল তো আমার অতি প্রিয় খাদ্য। এক কাজে কি ছিল জানি না, এখন নামেই ডাক বাংলো। তবে পুরনো সাহেবি আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড় আর সিলিংটা পেল্লাই উঁচু। আসবাব বলতে একটি পুরনো নেয়ারের খাট, একপাশে একটি টেবিল, আর তার সামনে হাতল ভাঙা একটা চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের ওপর রাখলো। বললাম, তোমার নাম কি হে? जी, सुखन राम बाबूजी। এ বাংলোয় লোকজন কোনো কালে এসেছে, না আমি প্রথম? সুখান রামের রসবোধ আছে, সে হেসে ফেলল। বললাম, বলছি, ভূত টুত নেই তো? আরে রাম রাম, কত লোকই তো এসে থেকে গেছে বাবুজি। কই এমন অপবাদ তো কেউ দেয়নি। এ কথায় একটু যে আশ্বস্ত হইনি তা বলতে পারি না। ভূতে বিশ্বাস করি বা না করি, এটুকু অন্তত জানি যে যদি ভূত থাকেই এ বাংলোতে, তাহলে সে সব সময়ই থাকবে, আর না থাকলে কোনো সময়ই থাকবে না। বললাম, বলছি, এটা কতদিনের পুরনো বাড়ি? সুখান আমার বেডিং খুলে দিতে দিতে বলল, पहले ये नील कोठी था। एक नील का फैक्ट्री भी था नजदीक में। उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया बाबूजी। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশেপাশেও ছেলেবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। সুখানের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম, তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছাবো বলে টেলিগ্রাম করেছিলাম। ও একটু চিন্তিত হবে অবশ্যই, কিন্তু সে নিয়ে ভেবে লাভ নেই। একটা আস্তানা যে পেয়েছি, এবং বেশ সহজেই পেয়েছি, সেটা কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলব। উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনি শেখার থেকে থেকে শেখার দাম অনেক বেশি। লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে এসেছি। দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না, অথচ এখন যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। একটু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কমই। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে। ব্যাঙ আর ঝিঁঝির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে। শহরের জীবনটা এত দূরে আর এত পেছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে। নীলকুঠি, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের কথা মনে পড়ল। কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্ণওয়ালী স্ট্রিটের কোনো এক পেশাদারি থিয়েটারে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল।
কতক্ষণ পরে তা জানি না, দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে, ভেতরে হুড়কো দেওয়া। বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় একটা কিছু নখ দিয়ে সেটাকে আঁচড়াচ্ছে। মিনিট খানেক পরে আওয়াজটা থেমে গেল, আবার সব চুপচাপ। চোখ বুঝলাম, কিন্তু সে অল্পক্ষণের জন্য। একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল। বাংলার গ্রাম্য নেড়িকুত্তার ডাক এটা নয়, এ হলো বিলেতি হাউন্ডের হুঙ্কার। এ ডাক আমার অচেনা নয়। মুঙ্গেরে আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে এ ডাক শুনতে পেতাম। এ তল্লাটে এমন কুকুর কে পুষবে? একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি, কারণ কুকুরটা ডাকবাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে। তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো মানেই হয় না। তার চেয়ে আবার ঘুমানোর চেষ্টা দেখা যাক। রাত কটা হলো? জানলা দিয়ে অল্প চাঁদের আলো আসছে। শোয়া অবস্থাতেই বাঁ হাতটা তুলে বুকের সামনে আনতেই বুকটা ধড়াস করে উঠল। হাতে ঘড়ি নেই, অথচ অটোমেটিক ঘড়ি যত পড়ে থাকা যায় ততই ভালো বলে ওটা শোয়ার সময় কখনো খুলে ছুঁই না। ঘড়ি কোথায় গেল? শেষটাই কি ডাকাতের আস্তানায় এসে পড়লাম নাকি? তাহলে আমার গাড়ির কি হবে? বালিশের পাশে হাত দিয়ে টর্চটা খুঁজতে গিয়ে দেখি সেটাও নেই। এক লাফে বিছানা থেকে উঠে মাটিতে হাঁটু গেড়ে বসে খাটের নিচে তাকিয়ে দেখি সুটকেসটা উঠাও। মাথা গরম হয়ে এলো। এর একটা বিহিত করতেই হবে। হাঁক দিলাম, এই চৌকিদার, এই চৌকিদার। কোনো উত্তর নেই। বারান্দায় যাব বলে দরজার দিকে এগিয়ে খেয়াল হলো যে হুড়কোটাকে যেমন ভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে। জানলাতেও গলাত, তবে চোর এলো কোথা দিয়ে? দরজার হুড়কোটা খুলতে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন জানি খটকা লাগলো। হাতে কি দেওয়াল থেকে চুন লেগেছে, না পাউডার জাতীয় কিছু? এমন ফ্যাকাশে লাগছে কেন? আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম, তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। চৌকিদার, চৌকিদার! নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার কোনোদিন ছিল না। আর চৌকিদারি বা কোথায়? আর কোথায় বা তার ঘর? বাংলোর সামনে ধু ধু করছে মাঠ, দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে একটা চিমনির মতন স্তম্ভ, চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার পরিবেশ বদলে গেছে, আমি নিজেও বদলে গেছি। ঘর্মাক্ত অবস্থায় ঘরে ফিরে এলাম। চোখটা অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরের সবকিছুই এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টাঙিয়ে শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও তো আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে পাহাড়ের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালের সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরো জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমে দৃষ্টিগোচর হলো। এক কোণায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আলনা, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, আর একটা হান্টার চাবুক। আলনার নিচে একজোড়া হাঁটু অবধি উঁচু জুতো, যাকে বলে গোলোশেস। জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম। এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরো নিচে মোজা। পায়ে জুতো নেই, তবে খাটের পাশেই দেখলাম
একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের ওপর বুলিয়ে বুঝতে পারলাম আমার গায়ের রং ছাড়াও আমার চেহারার আরো পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট আর সরু চোয়াল আমার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অব্দি নেমে এসেছে, কাঁধের পাশে জুলপি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্য। কিন্তু আয়না, আয়না কোথায়? রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া সেখানে আর কিছু নেই। এখন দেখছি মেঝের এক কোণে একটা টিনের বাথটাব, তার পাশে চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনে, একটা কাঠের ড্রেসিং টেবিলের ওপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোনো এক বিভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে ফর্সা, চুল সোনালি, চোখ কটা এবং চোখের চাউনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশেছে। কত বয়স এ সাহেবের? 30-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্য অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে এলো। এই কণ্ঠস্বর আমার নয়। এই দীর্ঘশ্বাসও সাহেবেরই মনের ভাব ব্যক্ত করছে, আমার নয়। এরপর যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারুর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি অনিরুদ্ধ বোস যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোয়ার ঘরে ফিরে এলাম। এবার আবার রাইটিং টেবিলের উপর চোখ পড়ল। ল্যাম্পটা এখনো জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোঁয়াতে ডোবানো রয়েছে একটা খাগের কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে দোয়াত থেকে কলমটা আমার ডান হাত দিয়ে তুলিয়ে দিল। সে হাত এবার বাঁ দিক থেকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতা ভেদ করে খসখস শব্দ করে খাগের কলম লিখে চলল। 27 এপ্রিল 1868। কানের কাছে আবার সেই রাক্ষসে মশার বিনবিনুনি আরম্ভ হয়েছে। শেষটায় এই সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা জাঁদরেল ব্রিটিশারকে পরাহত হতে হলো। হায় ভগবানের এ কেমন বিধি! এরিক পালিয়েছে, পার্সি আর টনিও আগেই ভেগেছে। আমার বোধ হয় এদের চেয়েও বেশি টাকার লোভ, তাই বারবার ম্যালেরিয়ার আক্রমণ সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারিনি। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিথ্যে কথা বলা পাপ। আরেকটা কারণ আছে, আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে চেনে। সেখানে থাকতেও তো কম কুকীর্তি করিনি, আর তারা সে কথা ভুলেও নি। তাই ইংল্যান্ডে ফিরে যাওয়ার সাহস নেই। বুঝতে পারছি এখানেই থাকতে হবে আর এখানেই মরতে হবে। মেরি আর আমার 3 বছরের সন্তান টবির কবরের পাশেই আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের ওপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটি লোকও নেই এখানে। এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত পেরাল মির্জান, আর
আর রেক্স, আসল ভাবনা তো রেক্সকে নিয়েই। হায় হায় রে প্রভুভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে আবার আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম। আর দেখতে পারলাম না, হাত কাঁপছে। আমার হাত নয়, ডায়েরি লেখকের। কলম রেখে দিলাম। এবার আমার ডান হাতটা টেবিলের ওপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজের হাতল। হাতের টানে দেরাজ খুলে গেল। ভিতরে একটা পিন কুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরো খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল। পিস্তল। তার হাতলে হাতির দাঁতের কাজ। আমার হাত পিস্তলটা বার করে নিল। হাতের কাঁপুনি থেমে গেল। বাইরে শেয়াল ডাকছে। এই শেয়ালের ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে, সামনের মাঠে চাঁদের আলো। বাংলোর বারান্দা থেকে হাত বিশেকের দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রে হাউন্ড ঘাসের উপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্র আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো। রেক্স, রেক্স! সেই গম্ভীর ইংরেজ কণ্ঠস্বর। দূরে বাঁশবন ও নীলের ফ্যাক্টরির দিক থেকে ডাকটা প্রতিধ্বনিত হয়ে এলো। রেক্স এগিয়ে এলো। তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো। পিস্তলের মুখ কুকুরের দিকে। রেক্স যেন থমকে গেল। তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আমার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়া, আর চারিদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর ও পিছনটা ঘাসের উপর এড়িয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজায় হুড়কো লাগিয়ে খাটের উপর এসে বসলাম। বাইরে লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা বেশ গরম। তারপর আর কিছু জানি না। দরজা ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল। बाबूजी, बाबूजी चाह ले आया बाबूजी, बाबूजी, बाबूजी। ঘরে দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকেই বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6টা বেজে 13 মিনিট। ঘড়ি চোখের আরো কাছে আনলাম, কারণ তারিখটাও দেখা যায় এতে। 28 এপ্রিল। বাইরে থেকে সুখান রাম বলছে, बाबूजी, आपका गाड़ी ठीक हो गया। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু শতবার্ষিকীতে আমার অভিজ্ঞতার কথা কেউ কি বিশ্বাস করবে? শুনছিলেন নীল আতঙ্ক। গল্প পাঠে সুখান রামের চরিত্রে, ট্রাক ড্রাইভারের চরিত্রে এবং সাহেবের চরিত্রে সিরাজিৎ, ভোলাবাবু ও প্রমোদের চরিত্রে তমাল। গল্পের সূত্রধর ও গল্প শেষে আছি আমি সিরাজিৎ। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সায়ন। পোস্টার ডিজাইনে সিরাজিৎ এবং সায়ন। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্প বই। শুনতে থাকুন টিম গল্প বইকে।
এবং আপনাদের কাছেও যদি আপনার প্রিয় কোনো লেখকদের গল্প থাকে তাহলে সেটি কমেন্ট করে জানান আমাদের। এবং অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।